মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস। পড়ছি যখন নামিবে আধার। আজ পড়ছে বইটির দ্বিতীয় পর্ব। পাঠে আছি সজল। ধন্যবাদ। বৃহস্পতিবার কুলখানি উপলক্ষে আসরের নামাজের পর থেকে বিপুল আয়োজন চলছে। মাদ্রাসার 10 জন তালিবুল এলেম কুরআন খতম দিচ্ছে। তালেবুল এলেমদের আরেকটি দল তেঁতুলের বিচি নিয়ে বসেছে। তারা খতমে জালালি নিয়ে ব্যস্ত। বড়খানা শুরু হলো এশার নামাজের পর। জুসু বিশাল টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে চলে এসেছে। তার চেহারা আনন্দে উজ্জ্বল। সে শুধু খাবার নিয়ে আসেনি, খেয়েও এসেছে। ঝড় বৃষ্টির কারণে কুলখানির অনুষ্ঠান সামান্য ক্ষতিগ্রস্ত হল। রাত 12টা পর্যন্ত জিকিরের ব্যবস্থা ছিল। 11টার মধ্যেই তালেবুল এলেমরা চলে গেল। মুন্সি মৌলবীরা খাওয়া দাওয়ার পরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ফেলেন। মিসির আলি শুয়ে পড়েছিলেন। ঘুম ঘুম ভাব নিয়ে বিছানায় শুয়ে বৃষ্টির শব্দ শোনা তার পছন্দের একটি বিষয়। দরজা ধাক্কানোর শব্দে তিনি জাগলেন। দরজা খুলে দেখেন রেনকোট পরা মল্লিক সাহেব। মল্লিক সাহেব আহত গলায় বললেন, আমার 2 হারামজাদার কাণ্ড দেখেছেন? বাপ জীবিত, তার কুলখানি করে বসে আছে। মিসির আলি বললেন, ভেতরে আসুন। মল্লিক ঘরে ঢুকলেন। মিসির আলি বললেন, আপনি বাড়িতে গিয়েছিলেন নাকি সরাসরি আমার এখানে এসেছেন? বাড়িতে গিয়েছিলাম। আমাকে দেখে আমার 2 পুত্র দৌড় দিয়ে 2 দিকে পালিয়ে গেছে। আপনি ছিলেন কোথায়? বিষয় সম্পত্তির দেখভালের জন্য গিয়েছিলাম। ছেলেদের সঙ্গে যোগাযোগ করেননি? বড়টার সাথে একবার মোবাইলে কথা হয়েছে। তারপরেও 2 কোলাঙ্গার কুলখানি করে ফেলেছে। নিশ্চয়ই কোনো মতলব আছে। কি মতলব থাকবে? আমাকে খুনের পরিকল্পনা করেছে। সকালে আমার মৃত্যু সংবাদ শুনবেন। কিভাবে মারবে তাও জানি। ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিবে। মিসির আলি বললেন, আপনার কুয়ার মুখ তো বন্ধ, ফেলবে কিভাবে? মল্লিক সাহেব বললেন, এইটাই ঘটনা। ঘরে পা দিয়ে প্রথমেই গেলাম কুয়ার কাছে। মনে সন্দেহ, এই জন্য গিয়েছি। গিয়ে দেখি কুয়ার মুখ খোলা। তারা কারিগর ডেকে খুলেছে। মিসির আলি বললেন, বসুন, চা খান। চা খাবো না, ক্লান্ত হয়ে এসেছে। স্নান করব, তারপর নিজের কুলখানির খানা খাব। খাওয়া দাওয়ার পর যদি মনে করেন আমার সঙ্গে কথা বলবেন, তাহলে চলে আসবেন। আমি জেগে থাকব। আপনার জেগে থাকতে হবে না, আপনি ঘুমান। বটি হাতে নিয়ে আমি জেগে থাকব। 2 জনকে বটি দিয়ে কেটে 4 টুকরা করব। কুয়ার ভিতর ফেলে কুয়া আটকে দিব। যেমন রোগ তেমন চিকিৎসা। মিসির আলি বললেন, আপনি উত্তেজিত। উত্তেজনা কোনো কাজের জিনিস না, উত্তেজনা কমান। বসুন, গা থেকে রেনকোট খুলুন। চা বানাচ্ছে, চা খান। মল্লিক সাহেব গা থেকে রেনকোট খুললেন। হতাশ মুখে সোফায় বসলেন। নিজের মনে বিড়বিড় করতে লাগলেন, কেউ কোনোদিন শুনেছে ছেলে বাপ বেঁচে থাকতেই বাপের কুলখানি করে ফেলে? শুনেছে কেউ বাপের জন্মে এমন ঘটনা কখনো ঘটেছে? চায়ে চুমুক দিয়ে মল্লিক সাহেব কিছুটা শান্ত হলেন। মিসির আলি বললেন, আপনাকে মাঝে মাঝে ধূমপান করতে দেখি। উত্তেজনা প্রশমনে নিকোটিনের কিছু ভূমিকা আছে। একটা সিগারেটকে ধরাবেন? বৃষ্টিতে সিগারেটের প্যাকেট ভিজে গেছে। মিসির আলি তার প্যাকেট এগিয়ে দিলেন। মল্লিক সাহেব সিগারেট ধরিয়ে আরো খানিকটা শান্ত হলেন। মিসির আলি বললেন, কখন থেকে আপনার 2 ছেলে আপনার কাছে অসহ্য হয়েছে? যখন বড়টার বয়স 5 আর ছোটটার 3। তারা করত কি? আমার সামনে যখন দাঁড়িয়ে থাকতো তখন আমার দিকে তাকাতো না। 2 জনেই আমার 2 ফুট দূরে আমার ডান দিকে তাকিয়ে থাকত। আমি কোনো প্রশ্ন করলে সেই দিকে তাকিয়েই উত্তর দিত। এই কাজ কেন করতো জিজ্ঞেস করেন নাই? করেছে,
একবার না, অনেকবার করেছে। তাদের জবাব কি? তারা নাকি দুইজন বাবা দেখে, একটা বাবা খারাপ, একটা ভালো। তারা তাকিয়ে থাকে ভালো বাবার দিকে। আপনি তাহলে তাদের কাছে খারাপ বাবা? যতবার দুই ভাই এরকম কথা বলেছে ততবার এদের শক্ত মার দিয়েছে। একবার তো বড়টার গলা চেপে ধরলাম, গো গো শব্দ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ভাবলাম মরে গেছে। কিছুক্ষণ পর উঠে বসে চিচি করে বলে, বাবা পানি খাবো। আপনার দিকে তাকিয়ে বলেছে, না, ওই যে বললাম 2 ফুট দূরে তাকায়, আমার ডানে। তারা দুজন দেখি সবসময় একই রকম কাপড় পরে। কখন থেকে এটা শুরু হলো জানি না, খেয়াল করি নাই। তারা দুজন যে শুধু একই রকম কাপড় পরে তা না, তাদের বউ দুইটারও একই চেহারা, যমজ বোন। একটার নাম পারুল, আরেকটার নাম চম্পা। বোঝার কোনো উপায় নাই কোনটাকে। আমি কোনোদিনই বুঝি না। আমার ধারণা আমার 2 বদ পোলাও জানে না কোনটাকে। পুত্রবধূদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খারাপ। কতটা খারাপ? পারুলকে আমি ডাকি বড় কুত্তি, চম্পাকে ডাকি ছোট কুত্তি। এখন বুঝে নেন সম্পর্ক কত খারাপ। এদের স্বভাব চরিত্রও কুত্তির মতো। কেন বলবো না? শ্বশুর হয়ে পুত্রবধূদের বিষয়ে নোংরা কথা বলা যায় না। মল্লিক সাহেব উঠে দাঁড়ালেন। মিসির আলীকে কোনো কিছু না বলেই হঠাৎ করে বের হয়ে গেলেন। তিনি ঘুমোতে যাবার আগে ব্যক্তিগত কথামালার খাতা খুলে কিছুক্ষণ লিখলেন। ছক্কা বক্কা এবং তাদের বাবার ব্যাপারে আমি কিঞ্চিত আগ্রহ বোধ করছি। তাদের পুরো কর্মকাণ্ডে এক ধরনের অসুস্থতা আছে। ছেলে দুটি মানসিক রোগগ্রস্ত নাকি তাদের বাবা? দুটি ছেলেই বাবাকে অসম্ভব ভয় পায়। সেটাই স্বাভাবিক। যে বাবা শাস্তি হিসেবে গলা চেপে ধরে অজ্ঞান করে ফেলেন, তাকে ভয় না পেয়ে উপায় নেই। এমন কি হতে পারে বাবাকে অসম্ভব ভয় পায় বলেই তারা অন্য এক বাবাকে কল্পনা করেছে, যে বাবা ভালো, স্নেহময়। কল্পনার সেই বাবা খারাপ বাবার ডান দিকে 2 ফুট দূরত্বে থাকেন। মস্তিষ্ক চাপ সহ্য করতে পারে না, চাপ মুক্তির পথ খোঁজে। একটি ভালো বাবা কল্পনা করে নেয়া চাপ মুক্তির পথ। দুটি ছেলেই অন্তর্মুখী। তাদের পক্ষে 2 যমজ বোনের প্রেমে পড়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করা অসম্ভব। আমি নিশ্চিত মল্লিক সাহেব 2 ছেলের বিয়ের জন্য যমজ মেয়ে খুঁজে বের করেছেন। তার আগ্রহেই বিয়ে হয়েছে। 2 ভাই একই পোশাক পরে। বিষয়টা তারা করেছে নাকি তাদের বাবা ঠিক করে দিয়েছে? একই চেহারার 2 স্ত্রী যিনি ঠিক করে দিয়েছেন, তিনি একই পোশাকের ব্যাপারটা করবেন। সাধারণ লজিক তাই বলে। আরও রহস্য আছে। ছক্কা বক্কা দুজনেরই একটি করে ছেলে, যদিও মল্লিক সাহেব বলেন তাদের 4টি সন্তান। তাদের বয়স কাছাকাছি, 2 থেকে 3 বছর। বেশিরভাগ সময় তারা বাবার কোলে থাকে। 2 বাবাই সন্তান কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীন হাঁটাহাঁটি করে। ছক্কার ছেলেই যে ছক্কার কোলে থাকে তা না, কখনো সে থাকে বক্কার কোলে। কে কার কোলে থাকবে তা নিয়ে ধরা বাঁধা কোনো ব্যাপার নেই। রহস্য হচ্ছে, যখন যে শিশু যার কোলে থাকবে তাকেই বাবা ডাকবে। মল্লিক সাহেব দাবি করেন তিনি মৃত মানুষদের দেখতে পান, তাদের সঙ্গে কথাবার্তাও বলেন। একটি পরিবারের সবাই ডিলিউশনে ভুগবেন, এটাই বা কেমন কথা? কোনো পরিবারে একজন কঠিন মানসিক রোগী থাকলে তার প্রভাব অন্যদের উপর পড়বে, এটা স্বাভাবিক। তবে সুস্থ মানুষ কখনোই অসুস্থ হয়ে পড়বে না। দুর্বোধ্য রহস্যের মুখোমুখি হলে বেশিরভাগ মানুষ এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে শেক্সপিয়ার আওড়ায়। দার্শনিক ভাব ধরে বলে, দেয়ার আর মেনি থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। মিসির আলী হাল ছেড়ে দেবার মানুষ না, তিনি রহস্যের ভেতরে ঢুকতে চাচ্ছেন। 2 ভাইয়ের কাছ থেকে কয়েকটা জিনিস জানা তার খুবই প্রয়োজন। 2 ভাইকে তিনি পাচ্ছেন না। তারা সারাদিন নানান জায়গায় ঘুরে, গভীর রাতে বাবার কাচ্চি হাউজে ঘুমিয়ে থাকে। মিসির আলী কয়েকবার তাদের খোঁজে জসুকে পাঠিয়েছেন। জসু তাদের পায়নি।
দুই ভাই বিষয়ে মল্লিক সাহেব এক রাতে তথ্য দিলেন। মিসির আলীকে আনন্দের সঙ্গে জানালেন তারা হাজতে। মিসির আলী বললেন, হাজতে কেন, কি করেছে? নতুন কিছু করে নাই, পুরানো পাপে হাজত বাস করছে। রমনা থানার ওসি সাহেবকে 5,000 টাকা দিয়ে বলেছে দুজনকে ধরে নিয়ে যেন ভালোমতো ডলা দেওয়া হয়। 3 দিন হাজত বাস করে ফিরবে। শিক্ষা সফরের ব্যবস্থা। এমন শিক্ষা সফর আগেও একবার করেছে। আপনি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমার সঙ্গে ওসি সাহেবের জানাশোনা আছে। প্রায়ই ওনাকে অদ্ভুত অদ্ভুত জিনিস উপহার হিসেবে পাঠাই। একবার পাঠিয়েছিলাম 1 কলসি রাবড়ি। রাবড়ি চেনেন? চিনি। আরেকবার পাঠিয়েছিলাম 101টা ডাব। ডাব পাঠানোর পর ওনার সঙ্গে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেছে। মাই ডিয়ার লোক, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিব। পুলিশের সঙ্গে পরিচয় থাকা ভালো, কখন কোন কাজে লাগে। চা খাবো। আপনার কাজের ছেলেটাকে সুন্দর করে 1 কাপ চা বানাতে বলেন। বাসায় ঝামেলা, চা বানানোর অবস্থায় কেউ নাই বিধায় আপনার এখানে চা খেতে এসেছে। মিসির আলী বললেন, কি ঝামেলা? ছক্কার ছেলেটা মারা গেছে, নিউমোনিয়া হয়েছিল। ডাক্তাররা বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক দিয়েছে। অ্যান্টিবায়োটিক বিষ ছাড়া কিছু না। মল্লিক সাহেব সিগারেট ধরালেন। মিসির আলী বললেন, আপনার নাতি মারা গেছে, আর আপনি স্বাভাবিকভাবে গল্পগুজব করছেন। মল্লিক সাহেব বললেন, মৃত্যু হল কপালের লিখন, দুঃখ করে লাভ কি? যত স্বাভাবিক থাকা যায় ততই ভালো। মিসির আলী বললেন, ছক্কা কি তার ছেলের মৃত্যু সংবাদ জানে? না, পুলিশের ডলা খেয়ে বাড়ি ফিরে জানবে। ডাবল অ্যাকশন হবে। জসু চা বানিয়ে এনেছে। মল্লিক তৃপ্তি করে চা খাচ্ছেন। মিসির আলী তাকিয়ে আছেন মানুষটার দিকে। মল্লিক সাহেব চায়ের কাপ নামিয়ে মিসির আলীর দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, আপনাকে বলেছি না আপনার বাসায় একজন মৃত মানুষকে ঘোরাফেরা করতে দেখি? জি বলেছেন। এই মানুষটার পরিচয় জেনেছি। উনি আপনার পিতা। ও আচ্ছা। মল্লিক সাহেব বিরক্ত গলায় বললেন, ও আচ্ছা বলে উড়াইয়া দিবেন না। উনি আমাকে বলেছেন আপনি মহাবিপদে পড়বেন, গাড়ি চাপা পড়ে মারা পড়বেন। গাড়ির রং কালো, গাড়ি চালাবে অল্প বয়সী মেয়ে, বুঝেছেন? জি। সাবধানে থাকবেন, সাবধানে। সাবধানের কোনো মায়ের নাই। কথায় আছে বামে না ডানে, চলো সাবধানে। আপনার পিতা আমাকে বলেছেন আপনাকে সাবধান করে দিতে, সাবধান করে দিলাম। মিসির আলী খাতা খুলে বসেছেন। আজকের দিনটা শুরু করবেন ব্যক্তিগত কথামালার 1 পাতা লিখে। তার সামনে চায়ের কাপ, পিরিচের টোস্ট বিস্কিট। সকালের প্রথম চা। জুসু পরোটা ভাজি আনতে গেছে। সে নিজে ভালো পরোটা বানায়, তবে নিজের বানানো পরোটা সে খেতে পারে না। তার পরোটা ভাজি সে দোকান থেকে কিনে আনে। দুপুরে প্রায়ই সে মল্লিক সাহেবের কাচ্চি হাউস থেকে খেয়ে আসে। কাচ্চি হাউজের লোকজন তাকে চেনে, জুসুকে টাকা দিতে হয় না। মিসির আলী লিখছেন, নাতিদের প্রসঙ্গে মল্লিক সাহেব 2 বার আমাকে বলেছেন তার 1 খালি নাতি, 2 নাতি এবং 2 নাতনি। আমি তার 2 নাতির কথাই জানি। জসুকে জিজ্ঞেস করেছিলাম, সেও 2 জনের কথাই বলেছে। মল্লিক সাহেবের 2 ছেলে যেমন তাদের 2 বাবাকে দেখে, মল্লিক সাহেবও কি একইভাবে 2 নাতনির জায়গায় 4 নাতনি দেখেন? বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে তাড়াহুড়ার কিছু নেই, হাতে সময় আছে। মল্লিক সাহেবের বাড়ির অবস্থা শান্ত। পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ টাইপ শান্ত। একটি শিশু মারা গেছে, তার প্রভাব কারোর উপরই মনে হয় পড়েনি। ছক্কা বক্কা ছেলে কোলে নিয়ে আগের মতোই হাঁটাহাঁটি করছে।
আগে দুজনের কোলে দুটি ছেলে থাকত, এখন একজন ভাগাভাগি করে দুজনের কোলে থাকছে। সুরমা হোমিও হাসপাতালে মল্লিক সাহেব নিয়মিত বসা শুরু করেছেন। সুরমা তার প্রথম স্ত্রীর নাম। এই স্ত্রীকে মনে হয় মল্লিক সাহেব খুবই পছন্দ করতেন। তার বেবি ট্যাক্সির প্রতিটির পেছনে লেখা সুরমা পরিবহন। মল্লিক সাহেবের প্রথম স্ত্রী সম্পর্কে কোনো তথ্য এখনো আমার হাতে নেই। মহিলা রূপবতী ছিলেন, সবসময় বোরকা পরে থাকতেন, ঘরের মধ্যেও বোরকার হুড খুলতেন না। এই বাড়ির সবকিছুই জট পাকিয়ে আন্ধাগিট্টু হয়ে আছে। এই জাতীয় আন্ধাগিট্টুর সুবিধা হচ্ছে কোন রকমে একটা গিট্টু খুলে ফেললে বাকিগুলি একের পর এক আপনাতেই খুলতে থাকে। আমাকে অবশ্যই গিট্টু খোলার দায়িত্ব কেউ দেয়নি। কর্মহীন মানুষ কর্ম খুঁজে বেড়ায়। আমার মনে হয় এই দশায় চলছে। মিসির আলি খাতা বন্ধ করলেন, ঠান্ডা সরপরা চায়ে চুমুক দিলেন। তার মুখ সামান্য বিকৃতও হল না। নিজের মনেই ভাবলেন, এক ধরনের নির্বিকারত্ব সবার মধ্যে আছে। তিনি যেমন চায়ের ঠান্ডা গরম বিষয়ে নির্বিকার, মল্লিক সাহেবের দুই পুত্র আশেপাশে কি ঘটছে সেই বিষয়ে নির্বিকার। পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও তাদের কিছু যায় আসে না। তাদের শিশুপুত্র বিনা চিকিৎসায় মারা গেলেও তাদের কিছু যায় আসে না। অবশ্য এই শিশুটা বিনা চিকিৎসায় মারা গেছে তা না, মল্লিক সাহেব তার চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক খেতে দেননি, কারণ অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য বিষ। সিগারেট হাতে বারান্দায় এসে মিসির আলি অদ্ভুত এক দৃশ্য দেখলেন। মল্লিক সাহেবের দুই ছেলে মুখোমুখি দাঁড়িয়ে কানে ধরে উঠবস করছে। কতবার উঠবস করা হচ্ছে তারা সেই হিসাবও রাখছে। শব্দ করে বলছে 41, 42, 43। ছক্কা বক্কা দুই ভাইয়ের একটির শিশুপুত্র দুজনের মাঝখানে শান্ত ভঙ্গিতে বসে আছে। তার হাতে কাঠি লজেন্স, সে লজেন্স চুষছে। এই ধরনের দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। মিসির আলি ঘরে ঢুকে দ্য আদার সাইড অব দ্য ব্ল্যাক হোল বইটা খুললেন। বিজ্ঞান যে পর্যায়ে চলে গেছে, এখন যে কোনো গাঁজাখড়ি গল্প বিজ্ঞান বলে চালিয়ে দেয়া যায়। ব্ল্যাক হোলের বইটিতেও লেখক এই জিনিস করেছেন, কঠিন বিজ্ঞানের লেবাসে কল্পগল্প। চাচাজি আসবো? মিসির আলি চমকে তাকালেন। দুই ভাই মুখ কাচুমাচু করে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে বাচ্চাটি নেই। মিসির আলি বই বন্ধ করে বললেন, এসো। দুই ভাই ঘরে ঢুকেই দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। চাচাজি, আপনার ঘরে একটু বসি? বসো, কোনো সমস্যা নেই। চা খাবে? জি না। সকালের নাস্তা করেছ? জি, বিরিয়ানি খেয়েছি। কথা বলছে বড় ভাই, ছোট ভাই ঠোঁট নাড়াচ্ছে। এইবার ছোট ভাই কথা শুরু করল, বড়জন চুপ। বাবা 100 বার কানে ধরে উঠবস করতে বলেছিলেন, আমরা 110 বার করেছি, 10টা ফ্রিতে করে দিয়েছি। ভালো করেছি না চাচাজি? অবশ্যই ভালো করেছ। শাস্তিটা হয়েছে কি জন্য? অপরাধ কি করেছিলে? ওনার দিকে তাকিয়ে হেসেছে। হেসে ফেলার জন্য শাস্তি? চাচাজি, আমরা খারাপ হাসি হেসেছি। হাসির ভালো খারাপ আছে? জি আছে। মিসির আলি বললেন, আমার দিকে তাকিয়ে একটা খারাপ হাসি দাও তো, দেখি ব্যাপারটা কি। দুই ভাই চুপ করে আছে। মনে হয় তাদের পক্ষে খারাপ হাসি দেওয়া এই মুহূর্তে সম্ভব না। ছোট ভাই বলল, চাচাজি, আপনি কি অন্য ঘরে যাবেন? আমরা এখন বেয়াদবি করব। কি বেয়াদবি করবে? সিগারেট খাবো। আমার সামনে খাও, অসুবিধা নেই। চাচাজি মন থেকে অনুমতি দিয়েছেন? হ্যাঁ। আপনার মতো মানুষ ত্রিভুবনে কম আছে। বলতে বলতে বড় ভাই শার্টের পকেট থেকে সিগারেট বের করল। একটা সিগারেটই দুজনে মিলে টানছে।
কুৎসিত গন্ধে ঘর ভর্তি হয়ে গেছে। তারা যে সিগারেট টানছে তা সাধারণ সিগারেট না, গাঁজা ভর্তি সিগারেট। মিসির আলির মনে হলো রহস্যের একটা জট খুলেছে। গাঁজা ডিলিউশনের দরজা খুলে দেয়। এই জন্যে এই লোকগানে বলা হয়, গাঁজার নৌকা শূন্যের ভরে যায়। বক্কা বিনীত গলায় বলল, চাচাজি কি একটা টান দিবেন? মিসির আলি বললেন, না। তোমরা কি নিয়মিত খাও? দুই ভাই একসঙ্গে বলল, জি না, আজ একটা বিশেষ দিন। বিশেষ দিন কি জন্যে? দুই ভাইয়ের কেউই জবাব দিল না। বিচিত্র ভঙ্গিতে হাসল। তার মিনিট দশেকের মাথায় জিপ ভর্তি করে পুলিশের গাড়ি চলে এলো। পুলিশের কাছে দুই ভাই স্বীকার করল তারা ধাক্কা দিয়ে তাদের বাবাকে কুয়ায় ফেলে দিয়েছে। দমকল বাহিনীর লোক এসে গহীন কুয়া থেকে অনেক ঝামেলা করে মল্লিক সাহেবের ডেড বডি উদ্ধার করল। মল্লিক সাহেবের ছোট ছেলের স্ত্রী চম্পা এসেছে মিসির আলির কাছে। মল্লিক সাহেব এই ছেলের বউকেই ডাকতেন ছোট কুত্তি নামে। মেয়েটি দেখতে কেমন মিসির আলি কিছুই বুঝলেন না। তার সারা শরীর গোলাপি রঙের বোরকায় ঢাকা। চোখ দেখা যাওয়ার কথা, তাও দেখা যাচ্ছে না। মশারির জালের আড়ালে চোখ। দুই হাতে কালো হাত মোজা, পায়ে টকটকে লাল মোজা। চাচাজি, আমার নাম চম্পা, আমি বক্কার স্ত্রী। আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছে। যাকে দেখা যাচ্ছে না তার সঙ্গে স্বস্তি নিয়ে কথা বলা যায় না। এই মেয়েটির সঙ্গে কথা বলা আর দূরের কারো সঙ্গে টেলিফোনে কথা বলা একই জিনিস। মিসির আলি বললেন, মা তুমি বসো, প্রয়োজনটা কি বলো। চম্পা বসল। মিসির আলি লক্ষ্য রাখলেন এই মেয়ে তার স্বামীর মতো পা নাচায় কিনা। পা নাচাচ্ছে না। মিসির আলি বললেন, তোমার কি জরুরি কথা বলো। চম্পা বলল, আমার স্বামী আর ভাসুরকে হাজত থেকে ছাড়াবার ব্যবস্থা করে দেন, তারা সম্পূর্ণ নির্দোষ। মিসির আলি বিব্রত গলায় বললেন, তারা দুজনই খুনের মামলার আসামি, খুনের কথা স্বীকার করেছে, পুলিশ এদের ছাড়বে না। চম্পা বলল, খুন এরা করে নাই, এই দুই ভাই খুবই ভালো মানুষ, তারা পিঁপড়াও মারে না, খুন কি করবে? খুন আমি আর আমার বড় বোন পারুলাপা মিলে করেছে, ওনার খাবারের সঙ্গে অ্যান্টাসি মিশিয়ে দিয়েছে। নিজেকে সামলাতে মিসির আলির কিছুটা সময় লাগল। এই মেয়ে সহজ গলায় এইসব কি বলছে। মিসির আলি বললেন, অ্যান্টাসি কি জিনিস? ইঁদুর মারা বিষ, কোনো গন্ধ নাই, লেবুর শরবতের সঙ্গে মিশাই দিয়েছে। কয়েক চুমুক দিয়ে উনি চিত হয়ে পড়ে গেছেন। মৃত্যু হওয়ার আগেই দুই ভাই মিলে লাশ কুয়াতে ফেলেছে। তোমরা দুই বোন পুলিশকে এই কথা বলতে চাও? জি চাচাজি। তোমরা যে হত্যা পরিকল্পনা করেছিলে এইটা কি ছক্কা বক্কা জানত? না, তাদের বলি নাই। বিষ কে কিনে এনেছে? ইঁদুর মারা বিষ ঘরে ছিল, কেউ কিনে নাই। খুন করেছ কি জন্যে? উনি খুব খারাপ লোক ছিলেন। সপ্তাহে একদিন ওনার কাছে আমার কিংবা আমার বোনের যেতে হতো, রাতে থাকা লাগত। আমার বড় বোন কখনো থাকে নাই, আমি থেকেছি। কখনো বলেছে আমার নাম পারুল, কখনো বলেছে চম্পা। আমরা দুই বোন দেখতে একই রকম, উনি ধরতে পারেন নাই। তোমার স্বামী বা ভাসুর এই ঘটনা জানে? জি জানে। মিসির আলি বললেন, তুমি আমাকে যা বলেছ পুলিশকে কি তা বলতে পারবে? পারব ইনশাল্লাহ। তোমাদের দু বোনের কথা আমি পুলিশকে জানাতে পারি, তার আগে তোমার বড় বোন পারুলের সঙ্গে আমার কথা বলতে হবে। আমি আপনাকে যা বলেছি পারুল আপা সেই কথাই বলবে, আলাদা কিছু বলবে না। তারপরেও তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। চম্পা বলল, আমি চেষ্টা নিব ওনাকে পাঠাতে, তবে চেষ্টায় কাজ হবে না। পারুল আপা কারো সঙ্গে কথা বলে না। চাচাজি, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। মিসির আলি কিছু বললেন না। ঘটনা শুনে তিনি ধাক্কার মতো খেয়েছেন। ধাক্কা সামলাতে তার সময় লাগছে। তিনি বড় বোন পারুলের অপেক্ষা করতে করতে সিগারেট ধরালেন।
নিকোটিনের জট আলগা করার ক্ষমতা আছে। এই মুহূর্তে নিকোটিনের ধোঁয়া তার উপর কাজ করছে না, জট আলগা হচ্ছে না, বরং আরো পেঁচিয়ে যাচ্ছে। পারুল এসেছে। ঠিক ছোট বোন চম্পার মতো বোরকা, মোজা। বোরকার রং কালো, পা এবং হাতের মোজার রঙও কালো। ছোট বোনের গা এবং বোরকা থেকে কোনো পারফিউমের গন্ধ আসেনি। বড় বোনের বোরকা থেকে হালকা পারফিউমের গন্ধ আসছে, লেবু এবং চা পাতার মিশ্র গন্ধের পারফিউম। ছোট বোনের গলা ঝনঝন করছিল, বড় বোনের গলা চাপা, কিছুটা খসখসে। মিসির আলী বললেন, তোমার ছোট বোন আমাকে ভয়ঙ্কর কিছু কথা শুনিয়েছে। পারুল বলল, ভয়ঙ্কর হলেও কথা সত্য। আপনার সঙ্গে যদি কোরআন মজিদ থাকে আমার হাতে দেন, আমি কোরআন মজিদ মাথায় নিয়ে বলবো ঘটনা সত্য। তোমরা কি নিয়মিত নামাজ রোজা করো? জি করি। আমরা দুই বোনই অনেক রাত জেগে ইবাদত বন্দেগি করি। তবে ইবাদত বন্দেগি শ্বশুরের আড়ালে করতে হয়, উনি পছন্দ করেন না। রাত ৩টা থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত আমরা নামাজ পড়ি। রাত ৩টায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি। মিসির আলীর কাছে দুটা বিষয় স্পষ্ট হল। রাত ৩টায় তার নিজের ঘুম ভাঙার রহস্য তার একটি। চম্পা পারুল এই দুই বোন স্কিজোফ্রেনিয়ার রোগী, সেটাও এখন স্পষ্ট। এই ধরনের রোগীদের প্রধান লক্ষণ হল ধর্মকর্মে চূড়ান্ত আসক্তি। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, শ্বশুরের সঙ্গে রাত্রি যাপনের কথাটাও কি সত্যি? জি চাচাজি। তবে আমি কখনো ওনার কাছে যাইনি, চম্পা গিয়েছে। কখনো চম্পা হিসেবে গেছে, কখনো পারুল হিসেবে। চম্পার গর্ভে ওনার একটি ছেলেও হয়েছিল, নাম কিসমত। এই ছেলেটি নিউমোনিয়ায় মারা গেছে। মিসির আলী বললেন, আমি শুনেছিলাম ছেলেটি তোমার। আমার কোনো ছেলেপুলে নাই, আমি নিঃসন্তান। চম্পার দুবার যমজ সন্তান হয়েছে, একবার হলো এক সন্তান, কিসমত। মিসির আলী বললেন, নিউমোনিয়ার চিকিৎসা কি হয়েছিল? আসল চিকিৎসা হয় নাই। ছেলের বাপ অর্থাৎ আমার শ্বশুর সাহেব হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন। তার নিউমোনিয়া কিভাবে হয়েছিল জানতে চান না? বলো শুনি। পারুল বলল, আমি আর চম্পা এই দুজনে সলা পরামর্শ করে কিসমতকে ছাদে খালি গায়ে 2 ঘন্টা শুয়ে রেখেছে। এতেই কাজ হয়েছে, পাপ বিদায়। পারুল খিলখিল করে অনেকক্ষণ হাসল। তার হাসি থামার পর মিসির আলী শান্ত গলায় বললেন, তুমি পারুল না, তুমি চম্পা। পারুল সেজে দ্বিতীয়বার আমার কাছে এসেছ। গলা চেপে কথা বলছ, মাঝে মাঝে চেপে কথা বলার ব্যাপারটা ভুলে যাচ্ছ বলে মূলস্বর চলে আসছে। চম্পা, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছ। কেন করছো জানি না, জানতে চাচ্ছি না। তুমি এখন বিদায় হও, তোমার আর কোনো গল্প শুনতে আমি রাজি না। আমার ধারণা তোমরা দুই বোনই অসুস্থ, স্কিজোফ্রেনিয়ার রোগী। তোমাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য না। চাচাজি, পারুল আপা কখনো কোথাও যায় না, কারো সঙ্গে কথাও বলে না। এই জন্যে বাধ্য হয়ে পারুল সেজে এসেছে। আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করুন। মিসির আলী বললেন, আমার সাহায্যের তোমার প্রয়োজন নেই। আমাকে যা বলেছ পুলিশকে তাই বলবে, পুলিশ তদন্ত করে বের করবে ঘটনা কি। চাচাজি, আমি এখন আপনাকে একটা জরুরি কথা বলবো। আমি তোমার কোনো কথাই শুনব না। তাহলে কিন্তু ছোট্ট একটা সমস্যা হবে। বলো কি সমস্যা? আপনি ভাড়াটে হিসেবে এখানে আর থাকতে পারবেন না। এখন সবকিছু চালাচ্ছে আমার বড় বোন পারুল। মিসির আলী বললেন, সমস্যা নেই, আমি বাড়ি ছেড়ে দিব। আজকেই ছাড়তে হবে। মিসির আলী হেসে ফেলে বললেন, পুরো মাসের ভাড়া আমার দেওয়া, তারপরও আজ রাতেই বাড়ি ছেড়ে দেব। মিসির আলীর মনে হল তিনি অতি বৃদ্ধ মানুষের মতো আচরণ করছেন। অতি বৃদ্ধরা অকারণে অভিমান করে, তিনিও তাই করছেন। চম্পা মেয়েটির উপর অভিমান ঘটিত রাগ করছেন। চট করে কারো উপর রেগে যাওয়া তার স্বভাবেই ছিল না। কেন এরকম হচ্ছে? আজকের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হলে নতুন বাসা খুঁজে বের করতে হবে। কয়েক ঘন্টার মধ্যে ঢাকা শহরে বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। মিসির আলী অনেক খুঁজে পেতে মালিবাগের এক হোটেলে এসে উঠলেন।
হোটেলের নাম মুন হাউস। হোটেলের মালিক কবির সাহেবকে মিসির আলির কাছে যথেষ্টই ভদ্রলোক বলে মনে হল। তিনি মিসির আলির বিছানা, বালিশ, সিঙ্গেল খাট, চেয়ার টেবিল গুদামঘরে রাখার ব্যবস্থা করলেন। মিসির আলির 12 ইঞ্চি কালার টিভি তার ঘরেই লাগানোর ব্যবস্থা হল। মুন হাউজে খাবারের ব্যবস্থা নেই। হোটেলের বয় টিফিন ক্যারিয়ারে করে বাইরে থেকে খাবার নিয়ে আসে। কবির সাহেব মিসির আলিকে এই ঝামেলা থেকেও মুক্তি দিলেন। হোটেলের কর্মচারীদের জন্য যে খাবার তৈরি হয় তার সঙ্গে মিসির আলি এবং জসু যুক্ত হয়ে গেল। হোটেলে মিসির আলির রুম নাম্বার 211B। 211-র 2টা ঘর আছে, একটা 211A আর একটা 211B। এ বি দিয়ে রুম নাম্বার দেওয়ার ব্যাপারটি তিনি বুঝতে পারলেন না। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের এই জগৎ কার্যকারণের জগৎ। কার্যকারণ ছাড়া এখানে কিছুই হয় না। প্রথমে কজ, তারপর এফেক্ট। মিসির আলির ঘরটা বেশ বড়। ঘরে 2টা জানালা, একটা পশ্চিমে আর একটা পূবে। পশ্চিমের জানালা খুললে প্রকাণ্ড এক কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছে কাক বাসা বেঁধেছে। জানালা দিয়ে তাকালে কাকের বাসায় 4টা ডিম দেখা যায়। কোকিলরা সন্তান বড় করার ঝামেলা এড়ানোর জন্যে কাকের বাসায় ডিম পারে। এখানে কি কোনো কোকিলের ডিম আছে? মিসির আলি ঠিক করলেন ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তিনি এই হোটেলেই থাকবেন, নতুন বাসা খুঁজে বেড়াবেন না। রাত 9টার দিকে হোটেলের মালিক নিজেই টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এলেন। গরম ভাত, মুগের ডাল, পটল ভাজি, কই মাছের ঝোল। কবির সাহেব বললেন, আয়োজন খারাপ, কিন্তু খেয়ে আনন্দ পাবেন। বাবুর্চির রান্না খুবই ভালো। সে যদি কাঁঠাল পাতার ঝোল রাঁধে সেই ঝোল খেয়েও বলবেন অসাধারণ। এই বাবুর্চি আবার ভালো পা দাবাতে পারে। আপনার যে বয়স তাতে পা দাবালে শরীর ভালো থাকবে। তাকে বলে দেব সে প্রতি রাতে এসে কিছুক্ষণ আপনার পা দাবাবে। মিসির আলি বললেন, আমার পা দাবাতে হবে না। শারীরিক এই আরাম আমি নেব না। আপনি আমার প্রতি যে বাড়তি মমতা দেখাচ্ছেন তার কারণটা কি বলবেন? কবির সাহেব বললেন, বাড়তি মমতা দেখাচ্ছি না। হোটেলের সব বোর্ডারের জন্য আপনি নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করেন না, বা নিজে তার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার আনেন না। কবির সাহেব বললেন, আপনার চেহারা, কথা বলার ভঙ্গি, হাঁটা সবই আমার বাবার মতো। আমি আপনাকে দেখে চমকে উঠেছিলাম। আপনার বাবা কবে মারা গেছেন? আমার বয়স যখন 5 তখন। মিসির আলি বললেন, 5 বছর বয়সের কথা পরে মনে থাকে না। আপনার বাবার বিষয়ের খুব কম স্মৃতি আপনার আছে। এই কারণেই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পাবেন। আমার আগেও নিশ্চয়ই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পেয়েছেন, তাই না? জি। মিসির আলি রাতের খাবার খেয়ে সত্যি সত্যি আনন্দ পেলেন। পটল ভাজিকে তিনি এতদিন অখাদ্যের পর্যায়ে রেখেছিলেন। আজ মনে হল এই ভাজি খাদ্য তালিকায় রোজ থাকতে পারে। খাওয়া শেষ হওয়ার পর কবির সাহেব বললেন, পান খাওয়ার অভ্যাস কি আছে? মিসির আলি বললেন, নাই, তবে আজ একটা পান খাব। তৃপ্তি করে খাবার খেলে কেন জানি না জর্দা দিয়ে পান খেতে ইচ্ছা করে। পান ছাড়া আর কিছু কি লাগবে? একটা বাইনোকুলার কি জোগাড় করে দিতে পারবেন? বাইনোকুলার দিয়ে কি করবেন? কাঁঠাল গাছে একটা কাক বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার দৃশ্যটা দেখব। কবির সাহেব বললেন, পান এনে দিচ্ছি। সকালবেলা বাইনোকুলার এনে দেব, চলবে না? অবশ্যই চলবে, থ্যাংক ইউ। কবির সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। তার হাসি দেখে মিসির আলির ভালো লাগল। হোটেল জসুর খুবই পছন্দ হয়েছে। হোটেলের সব কর্মচারী বড় একটা ঘরে থাকে। জসুর ব্যবস্থা হয়েছে সেখানে। বিনিময়ে বাবুর্চির ফুড ফরমাস খাটবে। জসুর মাথায় ঢুকেছে সে বাবুর্চি হবে। সে স্বপ্নে দেখেছে বিশাল এক রেস্টুরেন্টের ক্যাশবাক্সে সে বসেছে। রেস্টুরেন্টের নাম জসুর মোরগ পোলাও। রাতে ঘুমোতে যাবার আগে জসু মিসির আলির খোঁজ নিতে এলো। মিসির আলি বললেন, জসু, তোমার বিষয়টা নিয়ে আমি এখন চিন্তা ভাবনা শুরু করব। জসু অবাক হয়ে বলল, আমার কোন বিষয়?
মিসির আলী বললেন, এক ভূতনি এসে তোমার পা চাটে, ওই বিষয়ে। ভূতনিটার বয়স কত? জসু বলল, তার বয়স কত আমি কেমনে বলবো, আমি তো তারে বয়স জেগাই নাই। তাকে তো দেখেছ? জি দেখছি। দেখে বয়স কিরকম মনে হয়? পারুল আপার বয়সী মনে হয়, চেহারা ওনার মতো, খুবই সৌন্দর্য। মিসির আলী বললেন, পারুল আপা হল ছক্কার স্ত্রী? জি, এমন সুন্দর ওনার চেহারা, দেখলে আপনি ফিট পড়বেন, রাইতের ঘুম হারাম হয়ে যাবে। মিসির আলী ছোট্ট নিঃশ্বাস ফেললেন। জসুর ভূতনি ফ্রয়েডীয়, সেটা বোঝা যাচ্ছে, তবে ফ্রয়েডীয় ভূতনির সঙ্গে হুড়বুড়ি নাম যাচ্ছে না। 211 ঘরের সামনে এক চিলতে বারান্দার মতো আছে, সেখানে কবির সাহেব চাপাচাপি করে 2টা লাল রঙের প্লাস্টিকের চেয়ার এবং টেবিল ঢুকিয়েছেন। মিসির আলী প্লাস্টিকের চেয়ারে বসে বাইনোকুলারে কাক দম্পতিকে আগ্রহ নিয়ে দেখছেন। মিসির আলীর ধারণা, কাক দম্পতিও বিষয়টা টের পেয়েছে। মনুষ্য সম্প্রদায়ের কেউ একজন তাদের প্রতি লক্ষ্য রাখছে, তারা সেটা জানে। বিষয়টাতে কাক দম্পতি মনে হয় খানিকটা চিন্তিত। দুপুর 12টার মতো বাজে। জসু কিছুক্ষণ আগে প্লেটে করে সিঙ্গারা দিয়ে গেছে। গরম সিঙ্গারা, ভাপ উঠছে, কিন্তু কেন জানি মিসির আলীর খেতে ইচ্ছা করছে না। এইটাও বয়স হওয়ার লক্ষণ। খিদে হবে, কিন্তু খেতে ইচ্ছা করবে না। মিসির আলী হঠাৎ লক্ষ্য করলেন, বিদেশিনী এক তরুণী হোটেলের বারান্দায় এসে থমকে দাঁড়িয়েছে। মেয়েটির পরনে ঘাগরা জাতীয় পোশাক, মাথায় স্কার্ফ, চোখে রোদ চশমা। মেয়েটি এগিয়ে আসছে মিসির আলীর দিকে। মিসির আলী বাইনোকুলার নামিয়ে তরুণীর দিকে তাকালেন। তরুণী বলল, চাচাজি কেমন আছেন? আমার নাম পারুল, চম্পার বড় বোন পারুল। আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি? চম্পা পারুলদের কেউ হোটেল খুঁজে বের করে চলে আসবে, সেটা মিসির আলী ভাবেননি। পারুল মেয়েটা যে এত রূপবতী তাও ভাবেননি। বিস্ময় চাপা দিয়ে মিসির আলী সহজ গলায় বললেন, বসতে পারো। বোরকা নেই ব্যাপারটা কি? আমি তো কখনো বোরকা পরি না, আমার ছোট বোন পরে। তোমার ছোট বোন কি তোমার মতো রূপবতী? জি, আমরা যমজ বোন, তবে আমার চোখ নীল, ওর চোখ কালো। পারুল বসতে বসতে বলল, চাচাজি আমি দূর থেকে দেখেছি আপনি বাইনোকুলার চোখে দিয়ে গাছের দিকে তাকিয়ে আছেন। কি দেখছিলেন? কাক দেখছিলাম। কাক? হ্যাঁ কাক। কেন কাক দেখছিলাম এইসব জিজ্ঞেস করে সময় নষ্ট করবে না। আমার কাছে কি জন্য এসেছ সেটা বলো। আপনাকে আপনার আগের বাসায় নিয়ে যেতে এসেছি। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার পা ধরে বসে থাকব। মিসির আলী কিছু বোঝার আগেই পারুল চেয়ার থেকে মেঝেতে নেমে এসে দুহাতে পা চেপে ধরল। মিসির আলী বললেন, পা ধরা অতি গ্রাম্য ব্যাপার, পা ছাড়ো। গ্রাম্য ব্যাপার হোক বা আধুনিক ব্যাপার হোক, আমি আপনার পা ছাড়ব না। আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছ কেন? আমরা দুই বোন মহাবিপদে পড়েছি, আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। কিরকম বিপদ শুনলে আপনি চমকে উঠবেন। কিরকম বিপদ বলো? আমাদের মৃত শ্বশুর ফিরে এসেছেন, বাসায় ঘোরাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনার কথাও জিজ্ঞেস করলেন, আপনি কোথায় গেছেন জানতে চাইলেন। মিসির আলী শান্ত গলায় বললেন, আমি এই মুহূর্তে যদি তোমার সঙ্গে যাই তাকে দেখতে পাব? হ্যাঁ দেখতে পাবেন। একজন মৃত মানুষ জীবিত হয়ে ঘুরে বেড়াচ্ছে? জি। মিসির আলী হাতের বাইনোকুলার নামিয়ে বললেন, চলো যাই। দুর্বল মানুষের সমস্যা হচ্ছে তারা নানান ধরনের ডিলিউশনে ভোগে। এই রোগ আবার সংক্রামক, একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায়। মাস হিস্টেরিয়াও আছে। মানব গোষ্ঠীর একটা বড় অংশের ডিলিউশনের শিকার হওয়ার ঘটনাও আছে। ইউরোপের ডাইনের অনুসন্ধান ছিল বড় ধরনের ডিলিউশন। মিসির আলী নিশ্চিত মল্লিক সাহেবের পরিবারের 2 পুত্রবধূ ডিলিউশনে ভুগছে। তারা মৃত মল্লিককে ঘুরে ফিরে বেড়াতে দেখছে।
মৃত মানুষকে জীবিত দেখা সাধারণ পর্যায়ের ডিলিউশন। অনেক পিতামাতাই তাদের মৃত সন্তানদের জীবিত দেখেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেন। এই বিষয়ে প্রচুর কাজ করেছেন ক্রিস্টোফার বার্ড। তার বিখ্যাত গ্রন্থের নাম দ্য সিক্রেট লাইফ অব ডেড পিপল, উপন্যাসের চেয়েও সুখপাঠ্য বই। পারুল মিসির আলীকে তাদের মূল বাড়িতে নিয়ে এলো। দোতলার একটা ঘরে ঢুকিয়ে বলল, চাচাজি, আপনি এই ঘরে অপেক্ষা করুন, আমি এখান থেকে আপনাকে ডেকে নিয়ে যাব, অদ্ভুত এক দৃশ্য দেখাব। আপনি কি চা কফি কিছু খাবেন? না। আপনি খবরের কাগজ পড়ুন, আমি আসছি। 4 দিনের বাসি খবরের কাগজ টেবিলে পড়ে আছে। খাবার বাসি হলে যেমন দুর্গন্ধ ছড়ায়, বাসি খবরের কাগজও একই রকম দুর্গন্ধ ছড়ায়। পারুল 5-10 মিনিটের কথা বলে গিয়েছিল। 40 মিনিট পার হবার পর মিসির আলীর হঠাৎ করেই সন্দেহ হল পারুল নামের মেয়েটা তাকে এই ঘরে আটকে ফেলেছে। ঘরের দরজায় তালা দেওয়া, তিনি চেষ্টা করলেও সেই তালা খুলতে পারবেন না। মিসির আলী উঠে দাঁড়ালেন, দরজার কাছে গেলেন, দরজা খুলতে পারলেন না। দরজা সত্যি সত্যি তালা দেওয়া। মিসির আলী দরজা ধাক্কাধাক্কি কিংবা পারুল পারুল বলে ডাকাডাকির ভেতর দিয়ে গেলেন না। ঘরের ভেতরটা ভালোমতো দেখতে শুরু করলেন। গেস্ট রুম বা অতিথি কক্ষের মতো ঘর। সিঙ্গেল খাট পাতা আছে, খাটে বালিশ এবং পরিষ্কার চাদর। এই ঘরে কেউ ঘুমায় না। আসবাবপত্রের মধ্যে একটা আলনা আছে, জানালার কাছে লেখালেখির জন্য চেয়ার টেবিল আছে। টেবিলে পুরনো রিডার্স ডাইজেস্টের 2টা কপি এবং নিয়ামুল কোরআনের গ্রন্থ আছে। যে জানালার পাশে চেয়ার টেবিল আছে সেই জানালা বাইরে থেকে বন্ধ। ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুম কোনোদিন ব্যবহার হয় না। বাথরুমের র্যাকে সাবান শ্যাম্পু আছে, ধোয়া তাওয়েল আছে। কমোডের উপর ফ্ল্যাশ বেসিনে 3 মাস আগের একটা টাইম পত্রিকা দেখে মিসির আলী অবাক হলেন। মল্লিক সাহেবের বাড়ির কারোরই টাইম পত্রিকা পড়ার কথা না। ঘরে একটা দেয়াল ঘড়ি আছে। বেশিরভাগ গেস্টরুমের দেয়াল ঘড়ি ব্যাটারি শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে থাকে। ঘরে অতিথি এলেই নতুন ব্যাটারি লাগানো হয়। এই ঘড়ির কাঁটা সচল আছে। এখন বাজছে 1:25। মিসির আলীর ক্ষুধা বোধ হচ্ছে। টেনশনে ক্ষুধা বৃদ্ধি পায়। দেয়াল ঘড়ি ছাড়াও গাঢ় লাল রঙের একটা টেলিফোন সেট আছে। মিসির আলী রিসিভার কানে দিলেন। পাতালের নৈশব্দ, লাইন কাটা। এইটা যুক্তিযুক্ত, বন্দিশালায় টেলিফোন থাকবে না। মিসির আলী বিছানায় শুয়ে পড়লেন। মাথার উপর ফ্যান ঘুরছে। আবহাওয়া আরামদায়ক শীতল। ক্ষুধার্ত মানুষেরা সহজে ঘুমাতে পারে না, কিন্তু মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তার ঘুম ভাঙল 3:10-এ, প্রায় 2 ঘন্টার আরামদায়ক ঘুম। মিসির আলী মূল দরজা এবং টেবিলের সামনের জানালা পরীক্ষা করলেন। 2টা এখনো বন্ধ। তিনি যথেষ্টই ক্ষুধার্ত বোধ করছেন। তাকে খাবার দেওয়া হবে কিনা বুঝতে পারছেন না। তাকে আটকে রাখার উদ্দেশ্যও পরিষ্কার হচ্ছে না। পারুল মেয়েটা তার কাছে কি চাচ্ছে? মানুষের ধর্ম হল যাকে সে ভয় পাবে তাকে আটকে ফেলার চেষ্টা করবে। পারুল মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? কিসের ভয়ে? তার কোনো গোপন কথা জেনে ফেলার ভয়? গোপন কথা দূরে থাকুক, পারুল ও তার বোন চম্পা সম্পর্কে তিনি প্রকাশ্য কোনো কথাও জানেন না। তিনি শুধু জানেন এই বাড়ির উপর এক ধরনের অসুস্থতা ভর করে আছে। রাত 11টা বাজে। মিসির আলীকে এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি। তার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টাও কেউ করেনি। তিনি কয়েকবার দরজা ধাক্কাধাক্কি করেছেন, পারুল পারুল বলে ডেকেছেন। কেউ সাড়া দেয়নি। মিসির আলীর কাছে মনে হচ্ছে তালা বন্ধ অবস্থায় তিনি ছাড়া বাড়িতে কেউ নেই। বাড়ি নিঃশব্দ, নিশ্চুপ। মিসির আলী টাইম পত্রিকা, রিডার্স ডাইজেস্ট এবং নিয়ামুল কোরআন গ্রন্থের সবটা পড়ে শেষ করেছেন। নিয়ামুল কোরআন পড়তে গিয়ে মিসির আলী বুঝতে পারলেন এই ঘরে আরও একজনকে আটকে রাখা হয়েছিল। সে নিয়ামুল কোরআন গ্রন্থের অনেক জায়গায় যেসব কথা লিখেছে তা হল: 1. আমাকে কতদিন তালা বন্ধ করে রাখবি? 2.
ক্ষুধায় মরে যাচ্ছে, খাওয়া দে। 3, আমি তোরে ছাড়ব না, তোরে এইভাবে আটকে রাখব। 4, হে আল্লাহ পাক, হে গাফুরুর রহিম, আমাকে উদ্ধার করো। যাকে আটকে রাখা হয়েছিল তার নাম পারুল। এই তথ্য বের করতে মিসির আলির তেমন বেগ পেতে হয়নি। বালিশে পারফিউমের গন্ধ পেয়েছেন, এই গন্ধ তার চেনা। প্রাইভেট জেলখানা থেকে মুক্তির একটা বুদ্ধি মাথায় এসেছে। এই বুদ্ধি কতটা কার্যকর হবে তা মিসির আলি এখনো বুঝতে পারছেন না। মূল দরজাটি কাঠের। এই দরজা কি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া যাবে? পুরনো দরজা, শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। কোন রকমের দরজার এক কোণায় আগুন লাগালে দরজা পুড়ে যাবে। আগুন লাগানোর জন্য মেজবাক্স তার কাছে আছে। মেজবাক্সে 11টা কাঠি, 11 বার জ্বালানো যাবে। কাগজ আছে। ধৈর্য ধরে দরজার এক কোণায় আগুন ধরাতে হবে। কাজটা করতে হবে ভোর রাতে, যখন সবাই থাকবে ঘুমে। দরজার আগুন বা ধোয়ার বিষয়টা কারো চোখে পড়বে না। বাথরুমে তিনি শ্যাম্পুর একটি বোতল দেখেছেন। কিছু কিছু শ্যাম্পু যথেষ্ট দাহ্য। শ্যাম্পুর বোতলটা নিয়ে পরীক্ষা করা যেতে পারে। খাটের নিচে তিনি একটা ফিডার পেয়েছেন। প্লাস্টিকের ফিডারে আগুন ধরলে ধিকি ধিকি করে অনেকক্ষণ জ্বলবে। কাঠের দরজার এক কোণায় আগুন ধরে যাওয়ার কথা। দরজায় চাকু দিয়ে দাগ দিতে পারলে হতো, তাতে দরজার সারফেস এরিয়া বাড়বে। রাত 3টায় মিসির আলি দরজা পোড়ানোর সময় নির্ধারণ করলেন। রাত 3টা ভালো সময়। 3 প্রাইম নাম্বার। পিথাগোরাসের মতে অতি রহস্যময় সংখ্যা। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।